আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি জুবায়ের। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে চ্যাপ্টার 3.1 এর সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানার আগে আমরা চলো সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা জেনে নিই। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা লেখা বা গঠন করার পদ্ধতি। এখন এই লেখা বা গঠন করার পদ্ধতিটা কি বলতো? আসলে এটা জানার জন্য আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে অঙ্ক এবং সংখ্যার পার্থক্য। অঙ্ক এবং সংখ্যার পার্থক্য কি আমরা জানি? আলাদা আলাদা ভাবে 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলোকে যদি আমরা লিখি, এগুলোকে বলা হবে অঙ্ক। এবং অঙ্ক একের অধিক অঙ্ক একসাথে যেটা গঠন করে সেটাকে বলা হয় সংখ্যা। বুঝতে পেরেছি? ছোটবেলায় যখন আমরা সংখ্যার সাথে প্রথম ইন্ট্রোডিউসড হয়েছিলাম, আমাদেরকে বাবা মারা প্রথমে কি করেছিলেন বলতো? এই 0 থেকে 9 পর্যন্ত লেখা শিখিয়েছিলেন না? বাবা মারা বলো বা টিচাররা 0 থেকে 9 পর্যন্ত লেখা শিখিয়েছিলেন, তাই না? এরপর আমাদেরকে কি শেখানো হলো? যে একের সাথে 0 দিলে 10 হয়, তারপরে একের সাথে 1 দিলে 11 হয়। এভাবে শেখাতে শেখাতে আমাদেরকে শেখানো হলো যে একের সাথে 9 দিলে 19 হয়। এরপরে 19-এর পর আমরা কোথায় চলে গেলাম? 20 এভাবে যেতে যেতে 9 9 দুইটি এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা যখন পাশাপাশি চলে আসে তখন সেটাকে আমরা কি বলতাম? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপরে আর 2 অঙ্কের কোনো সংখ্যা লেখা যায় না, সো আমরা কোথায় শিফট করতাম? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাতে। এই পুরা একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা সংখ্যা শিখেছিলাম না? এই যে একটা প্রসেস বা পদ্ধতি সংখ্যা শেখার, এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা দেখি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে স্থানিক, ইংলিশে বলা হয় পজিশনাল, আর একটা হচ্ছে অস্থানিক, ইংলিশে বলা হয় নন পজিশনাল। স্থানিক, দেখো নামটা দেখলেই বোঝা যাচ্ছে না স্থানিক মানে কি। স্থানীয় মানের কথা মনে আছে? ছোটবেলায় কিন্তু আমরা স্থানীয় মানও শিখেছিলাম। মনে করো একটা সংখ্যা 120, হ্যাঁ, এখানে এই যে প্রথম যে সংখ্যাটা পেছনের দিক থেকে, এটাকে বলা হতো বলা হয় একক স্থানীয় অঙ্ক। এরপরে যেটা আছে এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, এবং এরপরে যেটা আছে সেটাকে বলা হয় শতক স্থানীয় অঙ্ক। এভাবে একক, দশক, শতক, হাজার, অযুত আমরা পড়েছি নিশ্চয়ই। এখন যে সকল সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নির্ণয় করা যায় সেগুলোকে বলা হয় কি? স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতির এক্সাম্পল আমরা কি বলতে পারি? আমরা যে প্রচলিত সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাকে আমরা ডেসিমাল বলে থাকি। প্রচলিত যে সংখ্যা পদ্ধতি সেটাকে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত বা এক্সাম্পল হিসেবে বলতে পারি। এরপরে অস্থানিকে আসে একটু। স্থানিক নিয়ে আমরা একটু পরে আবার ডিটেইলস আলোচনা করব স্থানিকের প্রকারভেদ সম্পর্কে। অস্থানিক সংখ্যা পদ্ধতি কি? অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নির্ণয় করা সম্ভব না। খেয়াল করো স্যার, প্রাচীন রোমান সংখ্যা, আমরা ছোটবেলায় রোমান সংখ্যা শিখেছিলাম কি? আমি শিখেছিলাম, তোমরা শিখেছো কিনা জানি না। রোমান সংখ্যায় এই যে এই আই, এটাকে বলা হয় 1, ভি একে বলা হয় 5, এক্স একে বলা হয় 10। তো এইভাবে আমরা এই দুইটা এই আই পাশাপাশি লিখলে সেটা হয় 2, তিনটা আই পাশাপাশি লিখলে সেটা হয় 3, আবার 5 এর আগে একটা আই দিয়ে দিলে সেটা হয় 4, 5 এর পর একটা আই দিয়ে দিলে সেটা হয় 6। দেখো এভাবে বিভিন্ন চিহ্নের মাধ্যমে সংখ্যা পদ্ধতিটা সাজানো হয়েছে। এখানে দেখো, এখানে কি স্থানীয় মান নির্ণয় করা সম্ভব? সম্ভব না কিন্তু। দ্যাটস ওয়াই এগুলাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা কথা বলবো স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে। স্থানিক সংখ্যা পদ্ধতি কয় প্রকার বলো তো স্যার? স্থানিক সংখ্যা পদ্ধতি 4 প্রকার। প্রথমে কি আসে? প্রথমে আসে হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি কি? একেবারে আমরা ছোটবেলা থেকে এখন অবধি যে সংখ্যা পদ্ধতিটা আমাদের রেগুলার লাইফে ব্যবহার করি সেটাকে বলা হয় ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এটাকে আমরা কি বলতে পারি? যেহেতু আমরা এটা রেগুলার ব্যবহার করি, এটাকে আমরা বলবো হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো কি কি বলতো স্যার? 0 থেকে 9 অবধি, 0 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা অঙ্ক রয়েছে এখানে। আচ্ছা, বেস কি জানি আমরা? বেস হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে যতগুলা সংখ্যা থাকে, অঙ্ক থাকে, সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। মনে করো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টা অঙ্ক আছে? টোটাল 10টা অঙ্ক আছে না? তাইলে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাইনারি। বাইনারিকে দ্বিমিতিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। কি বলা হয়? দ্বিমিতিক সংখ্যা পদ্ধতি। কেন দ্বিমিতিক সংখ্যা পদ্ধতি বলা হয়? কারণ বাইনারি বেস হচ্ছে
2। বাইনারিতে মাত্র দুইটা অঙ্ক থাকে, 0 এবং 1, 0 এবং 1। বাইনারিকে কম্পিউটারের ভাষাও বলা হয়। কেন কম্পিউটারের ভাষা বলা হয়? কারণ কম্পিউটার তার সকল কাজকর্ম বাইনারির মাধ্যমে সম্পাদন করে। এখন আরেকটা প্রশ্ন তোমার মাথায় আসতে পারে যে কম্পিউটার কেন শুধুমাত্র বাইনারির মাধ্যমে তার সকল কার্য সম্পাদন করে? এটার উত্তর হচ্ছে স্যার, দেখো বাইনারিতে কয়টা অঙ্ক আছে টোটাল? দুইটা। আর কম্পিউটার কাজ করে কিসের মাধ্যমে বলো তো? কম্পিউটার কাজ করে ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে, ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে। এখন একটা জিনিস খেয়াল করো, এই সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা অঙ্ক আছে, তো কয়টা সিগন্যাল জেনারেট করতে হবে কম্পিউটারের? দুইটা সিগন্যাল জেনারেট করা ইজি নাকি? এই যে এখানে দেখো, এখানে কয়টা অঙ্ক আছে? টোটাল 10টা অঙ্ক। কোনটা জেনারেট করা ইজি? অবশ্যই দুইটা অঙ্ক দিয়ে দুইটা সিগন্যাল জেনারেট করা ইজি। কম্পিউটারের কাছে 0 মানে হচ্ছে অফ, আর এই 1 মানে হচ্ছে অন। দ্যাটস ওয়াই এখানে মাত্র দুইটা অঙ্ক থাকায় কম্পিউটারের পক্ষে সিগন্যাল জেনারেট করা খুবই ইজি হয়। দ্যাটস ওয়াই কম্পিউটার শুধুমাত্র বাইনারিকেই তার সকল কার্যক্রমে ব্যবহার করে থাকে। এখন এই যে আবার বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির পর অক্টালে আসি আমরা। অক্টালকে বাংলায় বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কেন 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়? কারণ অক্টালের বেস হচ্ছে 8। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা অঙ্ক ব্যবহার করা হয়। 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা অঙ্ক ব্যবহার করা হয়। এরপরে আসো স্যার হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালকে বলা হয় 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমালকে কেন 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়? কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এখন একটা কথা আমাদের মাথায় আসতেই পারে যে আমরা তো 9 পর্যন্ত গেলে টোটাল 10টা অঙ্ক হয়, আরো 6টা আমরা কোথায় পাবো? একটু খেয়াল করো স্যার, এখানে এই সংখ্যা পদ্ধতিতে 9 এর পরে আমরা 10 না লিখে a লিখি। এখানে অঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। 0 1 2 3 এগুলো যেরকম অঙ্কের মতো কাজ করে, অঙ্ক হিসেবে কাজ করে, এও সেই রকম এখানে অঙ্কের মতো কাজ করে। এরপর বি সি ডি ই এফ এগুলো F পর্যন্ত আমরা টোটাল, এই যে দেখো A থেকে F পর্যন্ত টোটাল কয়টা হয়? 6টা। এর আগে কয়টা ছিল? 10টা। 10টা 6টা মিলে টোটাল কয়টা অঙ্ক হয়? 16টা অঙ্ক হয়। এখানে স্যার নরমাল সংখ্যা পদ্ধতির সাথে যদি কম্পেয়ার করো, মানে প্রচলিত সংখ্যা পদ্ধতির সাথে যদি কম্পেয়ার করো তুমি, এখানে A এর মান হচ্ছে 10, B এর মান হচ্ছে 11, C এর মান হচ্ছে 12, D এর মান 13, E এর মান 14 এবং F এর মান 15। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটু ডিটেইল আলোচনা করি সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে। এখানে খেয়াল করো স্যার, প্রচলিত সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার কিছু নেই। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেটা সম্পর্কে আমরা ছোটবেলা থেকে সবকিছুই জানি। এই সংখ্যা পদ্ধতির একটু দেখো। ডেসিমেলে 0 আর 1 লিখলাম, মনে করো 0 আর 1 লিখলাম, এখানে কি সংখ্যা পদ্ধতিটা থেমে যাবে? আগাতে হবে না সংখ্যা পদ্ধতিটা? কিভাবে আগাবো বলো তো স্যার? দেখো এখানে যেরকম আমরা 1 থেকে 9 অবধি লেখার পরে কি করি? 9 হচ্ছে এক অঙ্কের হাইয়েস্ট, তাই না? এক অঙ্কের হাইয়েস্ট লেখার পর আমরা কোথায় শিফট করি? 2 অঙ্কে শিফট করি না? কিভাবে শিফট করি? 1 0 এর মাধ্যমে। সবচেয়ে ছোট যে সংখ্যাটা, 0 সামনে লিখলে তো কোনো ভ্যালু থাকবে না, তো 0 এর পরে সবচেয়ে ছোট সংখ্যা কত? 1। 1 এর সাথে আমরা 0 আনি, তাইলে এখানেও আমরা সেম কাজ করব। এখানে এক অঙ্কের হাইয়েস্ট কত স্যার? 1 না? এক অঙ্কের হাইয়েস্টের পর আমরা কোথায় শিফট করব? 2 অঙ্কে শিফট করব, তাইলে 1 0, 1 0 এর পরে 1 1 1 1 1 1। দেখো 1 1 যখন আবার চলে আসে তখন কিন্তু আবার 2 অঙ্কের হাইয়েস্ট চলে আসে। দুইটা এক অঙ্কের হাইয়েস্ট পাশাপাশি চলে আসে, মানে ওটা হচ্ছে 2 অঙ্কের হাইয়েস্ট সংখ্যা। তখন আমরা কোথায় শিফট করব স্যার? তখন আমরা 3 অঙ্কে শিফট করব। এরপরে 1 0 1 1 1 0 1 1 1 1 0 0 0। 3 অঙ্ক শেষ, 3 অঙ্কের হাইয়েস্ট আসার পর আমরা 4 অঙ্কে শিফট করেছি। প্রচলিত সংখ্যা পদ্ধতির সাথে যদি স্যার কম্পেয়ার করো, দেখো 0 আর 1, 1 এর পরে সংখ্যাটার মান কত হওয়া উচিত? অবশ্যই 2। এর মান কত? 3 4 5 6 7 8, তাই নয় কি? এখন একটা জিনিস খেয়াল করো স্যার, এইখানে আমরা বড় যে 4টা 5টা বা 7টা 8টা সংখ্যা আমরা মনে রাখতে পারবো বাইনারির, হয়তো সেটাও মনে রাখা সম্ভব না। তাহলে আমরা এই মানগুলা বের করব কিভাবে? আমরা এই মানগুলা বের করার খুবই সহজ একটা পদ্ধতি জানি, চলো শিখি। বাইনারি বেস কত? 2। কতগুলো 2 পাশাপাশি লেখো, 2 2 2। এগুলোর উপর পাওয়ার দাও, উল্টা পাশ থেকে 0 1 2। 2 এর উপর পাওয়ার 0 দিলে তার মান কত হয়? যে কোনো কিছুর উপর পাওয়ার আমরা যদি 0 দেই তার মান হয় কত স্যার? 1। 2 এর উপর পাওয়ার 1 দিলে 2, 2 এর উপর পাওয়ার 2 দিলে 4। এখন একটা জিনিস খেয়াল করো স্যার, এদের মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা তুমি পিক করো। মনে করো আমি পিক করলাম 6।
দেখো তো স্যার এই যে এখানে কয়টা সংখ্যা আছে, 4 2 আর 1, তাই না? এই 4 2 আর 1 এর মধ্যে কোন কোন সংখ্যাটা ব্যবহার করে আমি 6 বানাতে পারি বলতো? কোন কোন সংখ্যাকে যোগ করে আমরা 6 বানাতে পারি? দেখো 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয় না স্যার? যাক, এই যে দেখো এই সংখ্যাটাকে বানানোর জন্য, এই সংখ্যাটাকে যোগ করে করে বানানোর জন্য যাকে যাকে যোগ করার প্রয়োজন হচ্ছে তার নিচে আমি 1 দেব। 4 এর নিচে 1 দেই, 2 এর নিচে 1 দেই, আর এই যে এই 1টাকে কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না, এর নিচে আমি 0 দিব। অর্থাৎ যাকে যাকে প্রয়োজন হবে তার নিচে আমি 1 দিব, যাকে প্রয়োজন হবে না তার নিচে আমি 0 দিব। এখন একটু খেয়াল করো স্যার, এখানে কত আসছে? 1 1 0। দেখো 6 এর মান কত? 1 1 0। ইন দ্য সেম ওয়ে তুমি সবগুলা বাইনারি সংখ্যার মান এভাবে বের করতে পারবে। তবে তোমাকে যেটা করতে হবে, সংখ্যা যত বড় হবে এই ডিজিটটা তত বাড়াতে হবে। যেমন ধরো এখানে স্যার এই তিনটাকে যোগ করে দিলে কত হয়? 1 1 1, 4 2 6, 6 রাখে 7। এই যে 7, এটা হচ্ছে 7 এর বাইনারি মান। অর্থাৎ 3 ডিজিট দিয়ে তুমি হাইয়েস্ট কত বের করতে পারবা? 7 বের করতে পারবে। কারণ 7 এর উপরে যদি চলে যায়, এই যে এখানে খেয়াল করো এখানে কয় ডিজিট আছে? 4 ডিজিট আছে না? 4 ডিজিট যদি চলে আসে, তখন তুমি যেটা করবা স্যার, তুমি আরেকটা বিট বাড়ায় নিবা। 4 এর পাওয়ার 2 এর পাওয়ার 4 বসালে কত হয়? 8। এখন দেখো তো 8 বানানোর জন্য কি করতে হচ্ছে? 8 বানানোর জন্য শুধু 8 কে নিলেই তো হয়, তাই না? আর বাকিগুলা প্রয়োজন হচ্ছে না, তাই বাকিগুলা নিচে 0 1 0 0। এটা 1 0 0 0, এটা হচ্ছে 8 এর বাইনারি মান। এখন এখানে খেয়াল করো তো স্যার, সবগুলাকে যদি আমরা যোগ করে দিই, এই 4টা ডিজিট 4 আর 8 এ কত হয়? 12 12 আর 2 এ 14 14 আর 1 এ 15। এই যে 1 1 1 1, সবগুলো যদি আমরা 1 দেই তাহলে আমরা হাইয়েস্ট কত পাবো? 15 পর্যন্ত পাবো, তাই না? 15 এর চেয়ে যদি বড় সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে কি করব? আমরা আরেকটা পাওয়ার বাড়ায় নেব। বুঝতে পারছি? এছাড়াও ডেসিমাল থেকে বাইনারি নির্ণয় করার পদ্ধতি রয়েছে, আমরা সেটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। আশা করছি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। ঠিক আছে? এখন আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে স্যার, দেখো এই যে 1 1 1 0, প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক, একটা সংখ্যার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক দেখতে পাচ্ছ না? এরকম আলাদা আলাদা অঙ্ককে বাইনারিতে বলা হয় এক একটা বিট। প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ককে বাইনারিতে এক একটা কি বলা হয়? বিট। আর এরকম 8টা বিট একসাথে করলে হয় একটা বাইট। 8টা বিট একসাথে করলে কি হয় স্যার? বাইনারিতে একটা বাইট হয়। বুঝতে পেরেছো স্যার কি বললাম? আবার বলি আমি, বাইনারিতে এই যে প্রত্যেকটা এক একটা সংখ্যার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ককে বা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজিটকে এক একটা বিট বলা হয়। আর এরকম 8টা বিট পাশাপাশি হলে আমরা একটা বাইট পাবো। 8টা বিটে একটা বাইট হয়। আচ্ছা, একটু আমরা এবার অক্টাল সংখ্যা পদ্ধতিটা আলোচনা করি। খেয়াল করো এখানে স্যার, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত তুমি আসলা। 7 পর্যন্ত যাওয়ার পর কি তুমি আর এক অঙ্কের কোনো কিছু লিখতে পারবা স্যার? পারবা না, কারণ 7ই হচ্ছে এখানে এক অঙ্কের হাইয়েস্ট। তখন আমি কি করবো স্যার? সেম পদ্ধতিতে যেভাবে এখানে 9 এর পরে 1 0 আসছে, এখানে 1 এর পরে 1 0 আসছে, এখানে হাইয়েস্ট কত? এখানে 1 ছিল হাইয়েস্ট, এখানে 1 ছিল হাইয়েস্ট, তাই 1 এর পরে 1 0 আসছে। এখানে 7 হচ্ছে হাইয়েস্ট, তাইলে 7 এর পরে কত আসবে? 1 0 আসবে। বুঝতে পেরেছি? তারপরে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 যাওয়ার পর কি আমরা যেতে পারবো? 1 দিয়ে বানাইতে পারবো? আর পারবো না। তখন আমরা কিসে চলে যাব? 2 0 তে চলে যাবো। এভাবে যেতে যেতে হাইয়েস্ট, দুই অঙ্কের হাইয়েস্ট কত পাবো আমরা স্যার? 7 7। এখানে এক অঙ্কের হাইয়েস্ট 7, তাইলে দুইটা এক অঙ্কের হাইয়েস্ট পাশাপাশি আসলে দুই অঙ্কের হাইয়েস্ট চলে আসবে 7 7 7 7। এর পরে আমরা এখানে চলে যাব 1 0 0 তে। তবে এখানে একটা কথা আছে স্যার, এই যে 7 এর পরে এটাকে কিন্তু তুমি 10 বলতে পারবা না। আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি আলাদাভাবে নির্দেশ করার জন্য তার পাশে তার বেসটা লিখে দিই। যেমন মনে করো এই যে এটার পাশে যদি আমি 8 লিখে দিই, তাইলে আমরা বুঝতে পারবো যে এই একটা সংখ্যা, র্যান্ডম সংখ্যা আমাকে দিয়ে পাশে যদি 8 লিখে দেয়, তাইলে আমরা বুঝবো যে সংখ্যাটা কোথায় আছে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। এখন এই অক্টাল, এই 1 0 এর পাশে যদি 8 বসায় দেয়, তাইলে কিন্তু ওইটার মান আর 10 থাকবে না। ওইটার মান কত হয়ে যাবে? 7 এর পরে কত হয় স্যার? 8। এটার মান কিন্তু 8, এটার মান 9 10 11 12 এভাবে করে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছি? সেম ভাবে এখানে এই যে 1 0 বা যে কোনো এটা যে কোনো সংখ্যা, মানে যে কোনো সংখ্যার পাশে আমরা কত লিখে দিব? 2 লিখে দিব, কারণ এটার বেস 2। এখানে আমরা লিখে দিব এগুলো, এখানে যে কোনো কিছুর পাশে লিখে দিব হচ্ছে 10, কারণ এর বেস হচ্ছে 10। এরপরে খেয়াল করো, এটা একটু খেয়াল করি। এখানে একটু আগে যেটা বললাম 0 থেকে 9 পর্যন্ত আসবে। 9 পর্যন্ত আসার পরে A B C D E F। এখানে হাইয়েস্ট কত স্যার? এক অঙ্কের F, তাই না? এখানে এক অঙ্কের হাইয়েস্ট হচ্ছে F, আর F এর মান কত বললাম স্যার? 15। F এর মান কত? 15। যেটাই হোক না কেন
এক অঙ্কের হায়েস্ট হচ্ছে এফ, এক অঙ্কের হায়েস্ট এফ, এফ এর পর আর যাওয়া যাবে না। এফ এর পরে আমরা কোথায় চলে যাব তাহলে? 2 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা কত? 10। এই 10 মানেও কিন্তু 10 না, এটার পাশে কত লিখে দিব আমরা? 16। শুধু এটার পাশে না, যে কোনো কিছুর পাশে আমরা কি লিখে দিব? 16 লিখে দিব। তাহলে আমরা ধরে নিতে পারবো যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই 10 মান কিন্তু 10 না, এই 10 মান কত? এই যে এফ এর মান কত ছিল? 15। তাহলে এফ এর পরের সংখ্যাটা 10, এখানে 10 এর মান কত হবে স্যার? 16। আশা করছি বুঝতে পেরেছো। একটু জটিল লাগতে পারে প্রথমে, বাট প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ এগুলা খুবই সহজ মনে হবে তোমাদের কাছে। এর পরের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সংখ্যা পদ্ধতির সব রূপান্তরগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পেজের সাথে থেকো। আর যে কোনো প্রয়োজনে ক্যাপশনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।